ক্ষমতা থেকে চলে গেলে মানুষকে পালাতে হয় কেন? বাংলাদেশে সরকার পরিবর্তন হলে একদল মানুষকে পালাতে হয় এবং আরেক দল মানুষ দুর্দণ্ড প্রতাপে তাদের জীবনযাপন চালান। আমি বেশি দূর অতীতে যাব না। আপনারা যদি নিকট অতীতে বাংলাদেশের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচন হয়েছে এবং নির্বাচনে একটি দল জয়লাভ করেছে এবং তার যে বিপক্ষ দল সেই দলের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেননি। তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং মানুষকে দিনের পর দিন পালাতে হয়েছে। অসুস্থ হলেও তাকে হাসপাতালে যাইতে সে ভয় পেয়েছে বা বাড়িতে ফিরতে পারেনি। তার মা বা বাবা যদি অসুস্থ থাকেও বা তারা যদি মারাও যান, তার বাড়িতে ফিরতে পারেননি। এমন একটি পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান ছিল। এই পরিস্থিতি প্রসঙ্গ টানলাম আমি এই কারণে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহর একটি প্রসঙ্গ থেকে তিনি বলছেন, ক্ষমতা চলে গেলে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না। এটি প্রথম আলো অনলাইনের একটি সংবাদ। 2 জানুয়ারি এই সংবাদটি ছাপা হয়েছে। এই সংবাদে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করছেন, কারণ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালাতে হয় এবং তিনি বর্তমানে ভারতে রয়েছেন। শুধুমাত্র শেখ হাসিনাই নয়, বহু মন্ত্রী, এমপি এবং অনেক কর্মী বাহিনী তারা দেশ ছেড়ে পালিয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। এমন একটি পরিস্থিতি বাংলাদেশে অভূতপূর্ব বা নজিরবিহীন বলা যায়। কেননা এই ঘটনা বাংলাদেশে এর আগে আসলে ঘটেনি। এখন প্রশ্ন হলো যে মানুষকে কেন দেশ ছেড়ে পালাতে হয়? আপনারা নিশ্চয়ই জানেন সিরিয়ায় আসাদ সরকারের পতন হয়েছে এবং আসাদ সরকারকেও তার পরিবার নিয়ে, মানে আসাদ তিনি তার পরিবারকে নিয়ে রাশিয়ায় পালিয়েছেন। আসাদ কি করেছেন? তিনি বছরের পর বছর সেই দুর্দণ্ড প্রতাপে চলেছেন। তিনি তার বিরোধী শক্তিকে দাঁড়াতেই দেননি। ঠিক তেমনি বাংলাদেশেও গত 16 বছরে যে ধরনের রাজনীতি হয়েছে সেটা আসলে একতরফা এবং ব্যাপক সহিংসতাপ্রবণ রাজনীতি বলা যায় এবং একপাক্ষিক। সেই কারণে হয়তোবা যারা পালিয়েছেন তারা মনে করেছেন যে দেশে থাকাটা নিরাপদ হবে না এবং মবের পাল্লায় তাদেরকে পড়তে হবে। হাসনাত আবদুল্লাহ বলছেন, আমরা চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের মতো গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের ইতিবাচক প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই। হাসান আবদুল্লাহ তিনি কিন্তু শেখ হাসিনা সরকারকে ইঙ্গিত করছেন যে অতীতের মতো গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন চাই না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযোগ রয়েছে যে তিনি তার ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য বা ক্ষমতা দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য তার বিরোধী শক্তির অনেককেই তিনি গুম করেছেন, খুন করেছেন বা নির্যাতন, নিপীড়ন করেছেন। হাসান আবদুল্লাহ সেই দিক থেকে ইঙ্গিত করে বলছেন যে তারা নিপীড়ন, গুম, খুনের রাজনীতি আসলে আর চান না এবং তিনি বলছেন যে বাংলাদেশের প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে তারা এক থাকতে চান। এটা ঠিক। আমি মনে করি যে বাংলাদেশের এমন অনেক ক্রাইসিসে গিয়েছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক শক্তি বা দল রয়েছে বা ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করেনি। অনেক ক্ষেত্রেই দেখবেন যে বাংলাদেশে যখন বিভিন্ন ক্রান্তিকাল চলে, বিভিন্ন ধরনের ক্রাইসিস চলে, সেই সময় যখন বিরোধী রাজনৈতিক শক্তি বা সরকারি রাজনৈতিক শক্তিকে যখন এক টেবিলে বসে সংলাপের মাধ্যমে একটি ক্রাইসিসকে মোকাবেলা করা যায়, সেই ধরনের সংস্কৃতি কিন্তু আমরা বাংলাদেশে দেখিনি। আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পতন হলো, তিনি যখন ভারতে চলে গেলেন বা ভারতে পালিয়ে গেলেন, তখন ভারতে কিন্তু সর্বদলীয় একটি বৈঠক হয়েছে এবং সেখানে জয়শঙ্কর সাহেব নিজে ব্রিফ করেছেন যে এই মুহূর্তে আসলে কি করা যায়। যেহেতু শেখ হাসিনা ভারতের একজন বড় মিত্র শক্তি ছিলেন, সেই সূত্রে ধরে তারা কিন্তু এটাকে তাদের একটা প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছিলেন। সেই জায়গা থেকেই তারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সেখানে সকল দলের মানুষই বা নেতারা ছিলেন। বাংলাদেশে এই ধরনের যে সংস্কৃতি বা এই ধরনের কালচার কিন্তু আমরা দেখি নাই। বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের মধ্যে প্রচণ্ড রকমের ইগো থাকে। তারা কথায় কথায় বলেন যে আমরা দলের চেয়ে দেশ বড়, কিন্তু ব্যক্তির চেয়ে দল বড়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে
দেশের চেয়ে দল বড় হয়ে যায় বা দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যায়। এবং হাসনাত আবদুল্লাহরা বা তাদের যারা সতীর্থরা, তারা নতুন প্রজন্মের মানুষ, তাদের বয়স কম, তাদের ডাকে প্রচুর মানুষ এই গণঅভ্যুত্থানে গিয়েছিলেন। তারা চাচ্ছেন যে বাংলাদেশে একটি ইতিবাচক ধারার রাজনীতি ফিরুক, যে রাজনীতির মাধ্যমে বাংলাদেশে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেই কাঠামোতে গুণগত পরিবর্তন আসবে। এবং অনেক ক্ষেত্রে তারা চাচ্ছেন যে মেরিটোক্রেসিকে যেন প্রাধান্য দেওয়া হয়। আমি মনে করি যে বাংলাদেশ সেই পথের দিকেই হাঁটবে।